দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। নতুন করে রোহিঙ্গা বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। আপনারা গত কয়েকদিনে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গণমাধ্যম যারা খোঁজ খবর রাখেন, নতুন করে পার্শ্ববর্তী দেশ থেকে রোহিঙ্গা আগমনের ঘটনা ঘটেছে। এর আগে যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিলেন তারা তো আছেনই, তারও আগে যারা ছিলেন তারাও বাংলাদেশের আলোচনায় রয়েছেন সবসময়ের জন্য। মিয়ানমারের দিক থেকে অনীহার বিভিন্ন অজুহাত লক্ষ্য করা যাচ্ছে। গণমাধ্যমগুলো এমনই আভাস দিচ্ছে যে তাদের দিক থেকেই অনীহা প্রবল বলে মনে হয়। জাতিসংঘের দিক থেকেও এক ধরনের হতাশার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যে যথেষ্ট সহযোগিতা তারা পাচ্ছেন আমরা মিয়ানমারের দিক থেকে। সবকিছু মিলে রোহিঙ্গা সমস্যা কোন পথে, কোন দিকে যাচ্ছে, নিরাপত্তার উপরে তার তাৎপর্য কি, এসব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আমিনা মোহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক এলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক, এবং একই সঙ্গে তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রেজারারের দায়িত্ব পালন করছেন। রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এ নিয়ে আপনারা বিভিন্ন সময় কথা বলেছেন। অধ্যাপক আমিনা মোহসিন, আপনাকে দিয়ে শুরু করব। নতুন করে গত কয়েকদিন আবার আলোচনায় উঠে এসেছে রোহিঙ্গা বিষয়টি, এবং ভারত থেকে বিভিন্ন শব্দে বলা হচ্ছে। কেউ বলছেন পুশব্যাক, কেউ বলছেন তাড়িয়ে দিয়েছেন, কেউ বলছেন যে তারা পার্শ্ববর্তী নিজের দেশে যেতে ভয় পাচ্ছেন। বাস্তবতা হলো যে তারা এখন আমাদের দেশের মাটিতে পূর্ববর্তী রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন, যে শব্দেই তাদের অভিহিত করেন। এখন কোন দিকে যাচ্ছে সমস্যা? না দেখুন, এটা তো বাংলাদেশের জন্য একটা বেশ জটিল একটা আকার ধারণ করছে। কারণ আমরা রোহিঙ্গারা তাদের দেশ থেকে নির্যাতিত হয়ে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এবং সেটাকে জাতিসংঘ এথনিক ক্লেন্সিং বলছে। অন্তত আমি মনে করি যে এটা জেনোসাইড, একটা গণহত্যা ওখানে হয়েছে। কারণ আপনি যদি জেনোসাইডের সংজ্ঞার প্রতিটা আপনি যদি ক্রাইটেরিয়া ধরেন, প্রত্যেকটা এখানে মানে আমরা দেখছি সেভাবে এটা হয়েছে। একেবারে খুব পরিকল্পিতভাবে একটা জাতি নিধন যেটাকে বলা হয় সেটাই করা হয়েছে। এখন বাংলাদেশে তাদেরকে আশ্রয় দিয়েছে। এখন আপনি ওদেরকে ডিসপ্লেস পপুলেশন বলেন কিংবা রিফিউজি বলেন, সেটা এগুলো এই তর্কে আমি যেতেই চাচ্ছি না। বাট আই উড লাইক টু সি দেম অ্যাজ রিফিউজিজ। আমি আমার পজিশনটাও ক্লিয়ার করে দিচ্ছি, যে কারণ তাহলে হয়তো তাদের হয়তো কিছু অধিকার আসে, এবং সেটা একটা ভিন্ন ব্যাপার। বাট ডিসপ্লেস পপুলেশন হিসেবে তারা আছে, এবং বাংলাদেশের পক্ষে যতটুকু সম্ভব সেটাই তারা করছে। এখন দেখুন, একটা কথা হলো কি, দক্ষিণ এশিয়ার কিন্তু কোনো দেশই রিফিউজি কনভেনশনে সিগনেচারি না। বাট তার চেয়েও একটা বড়, এবং ভারত সে অজুহাত দেখাতেই পারে, কিন্তু তার চেয়ে একটা বড় কথা হলো যে আমরা সবাই জাতিসংঘের যে মানবাধিকারের সনদ আছে সেটার আমরা সিগনেচারি, এবং সেই মানবাধিকারের যেটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে, সেটার ভেতরেই কিন্তু অনেক কিছু আছে, যার ভেতরে একটা ধরেন একটা কিছু হিউম্যানিটেরিয়ান লজ আছে, এবং সেটার আদলেই আমি বলছি যে সেটার ভেতরেই কিন্তু একটা রাষ্ট্রের একটা দায়িত্ব বর্তায়। কিছু হিউম্যানিটেরিয়ান রাইটস আছে, হিউম্যানিটেরিয়ান প্রিন্সিপালস আছে। সেটা কি বাংলাদেশ করছে না? না, বাংলাদেশ করছে। আমি ভারতের জায়গাটাতে যাচ্ছি, তারা যেখান থেকে সবশেষ, হ্যাঁ, মানে যেখান থেকে, এবং আমরা পত্রপত্রিকায় আজও দেখেছি যে সৌদি আরব থেকেও পাঠানো হচ্ছে তাদেরকে, বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। আমরা কি এরকম বলতে পারি যে বের করে দিচ্ছে তাদেরকে, নাকি সহজ বাংলায় যদি বলি, সৌদি আরব থেকে তো ওদেরকে ডিপোর্ট করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে তাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট আছে, সেভাবে তারা এখানে ফেরত আসতেছে। এখন দেখুন, পুরো ব্যাপারটাতে যে জিনিসটা আসছে, এটা তো বাংলাদেশের নাগরিক না। সো এই জায়গাটাতে আমার মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমাদের কি করণীয়, আমরা কি, অবশ্যই এখানে আমার মনে হয় যে ভারতের কাছে আমাদের একটা প্রোটেস্ট অন্তত করতেই হবে, যে কেন তারা আমাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এটা হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, বাট ওরা তো ভারতে ভূমি থেকে এখানে আসছে, ফেরত আসছে। সো হোয়াট ডু উই ডু? আমরা ওদেরকে কি হিসাবে অ্যাকসেপ্ট করব, তাই না? সেটা তো আমাদের ভারতের একটা প্রসঙ্গে আসে। এদেরকে কি ভারত জোর করে বের করে দিচ্ছে, নাকি নিজের দেশে গেলে তারা আবার না? দেখুন, ওরা যে মানে যেটা বলা হচ্ছে পত্রপত্রিকায়, যে তারা সেখানে নিরাপদ বোধ করছে না।
তো তার মানে ওখানে এই ধরনের একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে নিরাপত্তাহীনতাটা তারা বোধ করছে। এখন আপনি এটা পাল্টা যুক্তি বলতে পারেন যে তারা হয়তো মনে করছে এখানে এত রোহিঙ্গা আছে, তাদের সাথে তারা যোগ দিলে ভালো থাকবে এবং একটা সময় ওই ইউএনএইচসিআর এ বলেন বা জাতিসংঘের যে কোনো মাধ্যমে তারা হয়তো নিজের দেশে যাবে কিংবা থার্ড কান্ট্রি যেতে পারে। কিন্তু সেই ইয়েটা তো ভারতও তৈরি করতে পারে তাদের জন্য, সেই পরিবেশটা ভারতও তো যেটা বাংলাদেশ করছে একটা দায়িত্ব তারাও নিতে পারে। আমি আপনার কাছে আসবো এই জায়গা থেকে যদি বলি, এই পরিসংখ্যানগুলো পেয়েছি যে প্রসঙ্গে উনি বলছেন যে সব মিলিয়ে এখন 13 লাখের মতো হলো, আনঅফিশিয়ালি হয়তো আরো অন্যরকম হতে পারে। 7 লাখ তো আগেই জানেন 15 আগস্ট 2017 পরে। যখন আমরা কথা বলছি 31 রোহিঙ্গা এখনো শূন্য রেখায় 4 দিন ধরে আছে, সংখ্যা হয়তো আরো ভারত বাংলাদেশ সীমারেখা হতে পারে। যে কথা উনি বলছিলেন যে যদি এদেরকে রেফিউজি স্ট্যাটাস নাও দেওয়া হয়, তাও তো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অধীনেও এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর একটা দায়িত্ব আছে এবং তাদের অনেকের ওই কার্ডধারীও ছিল যে জাতিসংঘ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। এবং আমরা সব সময় বলে আসছিলাম যে ভারত এবং চীন দুজনেরই এখানে অত্যন্ত দায়িত্ব ছিল যে মায়ানমারের উপরে চাপ সৃষ্টি করা। এখন রোহিঙ্গা যদি অত্যাচারিত রোহিঙ্গা যেমন বাংলাদেশে আসছে, এরকম কিছু সংখ্যক যদি ভারতে যেয়ে থাকে, তাহলে ভারতের উচিত হবে তাদের জন্য ওখানে একটা ক্যাম্প, ঠিক আমরা যেরকম ক্যাম্প করেছি, এবং ভারতের সাথে মায়ানমারের তো আমাদের থেকে আরো অনেক বেশি তাদের দীর্ঘ সীমান্ত আছে। তারা মিজোরামে হোক, নাগাল্যান্ডে হোক, মণিপুরে হোক, তারা ওখানে ক্যাম্প করতে পারে এবং মায়ানমারের সাথে নেগোশিয়েট করবে যে কিভাবে আমরা এদেরকে, কিন্তু কোন হিসাবে, মানে সীমান্ত আছে, বিনিয়োগ আছে, ব্যবসা আছে, রাস্তা খোলা, একদম পরিষ্কার রাস্তা করা হয়েছে আপনার মিজোরাম থেকে সোজা আপনার কোনো অজুহাতই নাই যে ওই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানো। এটা আমি বলবো যে অত্যন্ত অবন্ধু সুলভ একটা কাজ। ভারত সরকার যেটা প্রফেসর মোহসিন বললেন সেইটা কি সম্ভব, যে একটা প্রতিবাদ করা, আমরা বন্ধুত্বেরও গুরুত্ব দিয়ে যে ভারত আমাদের গুরুত্বপূর্ণ একটা অতি সম্প্রতি আমরা করেছি কিনা বা সেই ধরনের, সেটা আমি জানি না। তবে অতি সম্প্রতি যে আমাদের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী উনি নিজেই অনেক হতাশা ব্যক্ত করেছেন যে গত কয়েক বছরে আমরা কিছুই করতে পারি। জাতিসংঘে হতাশা ব্যক্ত করছে, সহযোগিতা পাচ্ছেন না। আরেকটা জিনিস যে এই যে সৌদি আরবিয়া থেকে যদি আসা শুরু হয় তাহলে সেটা তো ভীষণ অ্যালার্মিং, কারণ ওদের বাংলাদেশি পাসপোর্ট, এই বাংলাদেশি পাসপোর্ট তারা পেলো কিভাবে? এগুলো তো আমাদের লোকরাই তাদেরকে ইস্যু করেছে, তাই না? না হলে তো যাবার, বাংলাদেশি পাসপোর্ট পাবে কিভাবে? বাংলাদেশি পাসপোর্ট হয়ে আমাদের ইমিগ্রেশন পার হয়ে তারা সৌদি আরব গেছে। তবে হ্যাঁ, হতে পারে তাদের যদি আইডেন্টিফাই রোহিঙ্গা হয়ে থাকে একটা মুসলমান দেশ হিসাবে, এবং তারা যেহেতু তাদের ক্লেইম করে যে তারা মুসলমান জনগোষ্ঠীর একটা গার্ডিয়ান অফ দি হোলি মস্ক এন্ড ইসলামের তাদের উচিত, এবং এত বড় একটা তাদের অর্থ সম্পদ তাদের এত আছে, এই নির্যাতিত জনগোষ্ঠীকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে তাদেরও উচিত ছিল, যদি আইডেন্টিফাইড হয়ে থাকে তারা রোহিঙ্গা, মায়ানমারের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করা যে না, এরা নির্যাতিত হয়ে বাংলাদেশ হয়ে যাক বা মালয়েশিয়া হয়ে যাক, গেছে ওখানে, তুমি এদেরকে ফেরত নাও। এবং সেটা না করে এই আমাদের একদম জনবহুল একটা দেশের উপরে তাদেরকে এই ধরনের চাপ সৃষ্টি করা, আমি মনে করি এটাও একটা অত্যন্ত অবন্ধু সুলভ কাজ সৌদি আরবের। কোনোভাবে কি একটা কারণ কি জানার চেষ্টা করা যায় যে আমাদের এই অবস্থার মধ্যে একটা নির্বাচন হলো, সেখানে এই যে 2-3টা দেশের কথা বলেন, তারা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, সৌদি জানিয়েছে এবং ভারত চীন তো অব্যবহিত পরপরই আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। তারপরে তারা এই ধরনের কাজ করলেন। এটা এক ধরনের টেস্টিংও হতে পারে যে আমরা তাদেরকে নিব কিনা। আমরা তো এর আগে মানে এই 1400 বা 31 জনকে পাঠিয়ে আগে দেখা টেস্ট করা আমার উচিত হবে। আমার কথা হচ্ছে সম্পূর্ণ বন্ধ করুন, আপনার সিল করুন, এবং ল্যান্ড সিল করা অনেক ইজি, কিন্তু যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসে তখন কিন্তু সৌদি আরবিয়ার কেসটা আমি মানে আরো বেশি সিরিয়াস দেখছি। আমি কিন্তু আমার বর্ডার তারা যেহেতু তারকাটা তারাই বানিয়েছে, তারকাটা দিয়ে তো প্রায় সম্পূর্ণটাই সুরক্ষিত। আমি তারা থাকুক, তারা নোম্যান্স ল্যান্ডে, উই ডোন্ট কেয়ার। কিন্তু আমাদের সমস্ত আমরা কোনোভাবেই তাদেরকে ভারত থেকে কোনোভাবেই তাদেরকে ভিতরে ঢুকতে দিতে দিব না। কতদিন নোম্যান্স ল্যান্ডে তাদের বসিয়ে রাখতে পারবো? আমরা তাদের, ভারত এত বড় একটা গণতান্ত্রিক এবং বলে যে গণতান্ত্রিক বিশ্বের নেতা হয়ে তারা যদি আজকে ওই নোম্যান্স ল্যান্ডে ফেলে রাখে, বাংলাদেশের ওতে কোনো দায়িত্ব নেই। আমি মনে করি এটা বন্ধ করা উচিত। তবে ওই যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যারা আসবে,
ওখানে কিন্তু একটা খুবই টেকনিক্যাল প্রবলেম, কারণ সেটা বলতেই পারে যে সেখানে মোর অফ এ মোরাল কোয়েশ্চেন যে তুমি সৌদি আরব একটা এত বড়, এবং আমরা যেখানে সৌদি আরবের নিরাপত্তার সাথে আমরা কিন্তু চুক্তি স্বাক্ষর করেছি যে আমরা তাদেরও নিরাপত্তা দেখব বা ইয়ে করব, সেখানে আমাদের এখানে একটা অনিরাপত্তা বা নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করা, এখানে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইমিডিয়েটলি তারা এগুলো টেক আপ করা উচিত সৌদি সরকারের সাথে, যে ডু নট ক্রিয়েট প্রবলেম। কারণ এর প্রবলেমটা কিন্তু সবার হবে, ওই যে বাকি ধরো আসা শুরু হলে কিন্তু ওই জনগোষ্ঠী তারা যদি বিক্ষুব্ধ হয় সৌদি আরবের ভিতরে, ওখানেও একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। মানে এটা বহুমাত্রিক। জেনারেল আব্দুর রশিদ, এই সংকট যখন শুরু হয় তখন বহুবার আপনি নিরাপত্তার বিষয়ে, আমরা একসঙ্গেও বোধহয় কথা বলেছি এই অনুষ্ঠান বা অন্যত্র। এখন যে পরিস্থিতি এমনিতেই তো যা ছিল সেটা, তার সঙ্গে এই যে যোগ হচ্ছে এবং সেটা একটা আন্তঃরাষ্ট্রীয় অবস্থা, আবার যে মিয়ানমারের কথা বলছি সেখানে যারা ডমিনেন্ট ছিলেন তারাও আবার এক ধরনের আন্দোলন শুরু করেছেন, অর্থাৎ যাদের সঙ্গে দ্বন্দ্বের তারা কিন্তু এই রাখাইন স্টেটের আরাকান জনগোষ্ঠী বৌদ্ধ, তারাও কিন্তু যুদ্ধ করছে। এমনও হতে পারে, আমি ভবিষ্যতের কথা বললে মানে এমনও হতে পারে যে হোল রাখাইন স্টেট মে বিকাম টু কান্ট্রি, টু ডিফারেন্ট ইয়ে, একদিকে মুসলিম, উত্তরে মুসলিম, দক্ষিণে বৌদ্ধ। জেনারেল রশিদ, এখন নিরাপত্তার আর কি কি সংকট নতুন দেখছেন বা যুক্ত হলো? প্রথমে আমি যে এটা বলতে চাচ্ছি যে আমরা বোধহয় কিছুটা ফ্যাক্টলেস কথা বলছি, কিসের উপর ভিত্তি করে এই জিনিসটা হয়েছে তার গভীরে যেতে হবে। সৌদি আরবে আমাদের কত রোহিঙ্গা আছে, বা আমাদের তো না, মানে রোহিঙ্গা মিয়ানমারে কত রোহিঙ্গা আছে, তাদের স্ট্যাটাসটা কি ছিল, তারা কি অবৈধ শ্রমিক হিসাবে গেছে না শ্রমিক হিসাবে গেছে, না ওদের দেশের নাগরিকের অ্যাজ এ সেটলিং প্রসেস হিসাবে গেছে। আমার যতদূর মনে পড়ে যে কিছু কিছু দেশ ওই গতবারের যখন পূর্বের যে রোহিঙ্গা ক্রাইসিস হয়েছিল তখন এই রোহিঙ্গাকে তারা বিভিন্ন দেশে সেটেলমেন্ট করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগে প্রায় 3.5 লাখ মতো রোহিঙ্গা সৌদি আরব নিজেরাই নিয়ে গেছিল। সেটা আপনি এই সবশেষ বলছেন না, এর আগে যারা ছিল ওখানে যে 3.5 লক্ষ আছে, সেটা তারা তো হচ্ছে তাদের লিগ্যাল স্ট্যাটাস নিয়ে আছে, তাদেরকে তো সৌদি আরবে বের করে দেবার ইমিডিয়েট কোনো প্রশ্ন আসছে বলে আমি মনে করছি না। এখন যদি 2-4 জন এসে থাকে, এরা হয়তো অনেকে আছে যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অবৈধ বা শ্রমিক হিসাবে সেখানে গেছে, সেটি তাদের হয়তো ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেলে পরে যে এটা রিপ্যাট্রিয়েশন বা ডিপোর্টেশন যে প্রসেস আছে সেটির ভিতরে পড়ছে। কোন জায়গায় পড়ছে, আমরা যে রোহিঙ্গাগুলো আসছে তারা কোন স্ট্যাটাসের ভিতরে পড়ছে, সেটাকে আমাকে খতিয়ে দেখতে হবে। আপনি বলছেন যে এই যে সংবাদগুলোর ভিত্তিতে আমরা আলোচনা করছি এটা আসলে খুব একটা স্পষ্ট সংবাদের ওই রোহিঙ্গাদের স্ট্যাটাস কি হিসাবে তারা তাদেরকে দিচ্ছে, হ্যাঁ, এবং তারা কি অবস্থায় সেখানে গেছিল সেটিকে ভালো মতো খতিয়ে না দেখে যে আমরা উই ক্যান মেক, এটাকে আমি বলবো সুইপিং কমেন্টস। লাইক ভারতের রোহিঙ্গা, ভারতে একটা রেজিস্ট্রেশন করেছে তারা, আমার যতদূর মনে পড়ে সেখানে 40,000 রোহিঙ্গা ভারতে অবস্থান করছে, তারা বিভিন্ন স্টেটের হিসাব দিয়েছে যে কোথায় কোথায় কত আছে। তো এখন হচ্ছে যারা আসছে তারা কি ওই 40,000 রোহিঙ্গা কি না নতুন কোন রোহিঙ্গা যারা মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে আসছে? তো সেই জায়গাটাতে এখানে হচ্ছে যে তাহলে আমি যে গভর্নমেন্টের কাছে আমার পার্শ্ববর্তী দেশের সাথে যে রোলটা প্লে করব, প্লে করার জন্য আমি তার কাছে যেটা ডিমান্ড করব, সেই ডিমান্ডটা কি করব সেটা আমাকে ডিসাইড করতে হবে বেজিং অন দ্য ইনফরমেশন। আমি কয়জন আসতে চাইলো, এখন এখানে যেটা দেখা যাচ্ছে এই পর্যন্ত যে বর্ডারে যেগুলো দেখা যাচ্ছে সেটি আমার কাছে মনে হচ্ছে, যদিও এই তথ্য মানে সঠিক নাও হতে পারে, সেটি হচ্ছে যে ওখানে যে 40,000 রোহিঙ্গা বিভিন্ন প্রদেশে আশ্রয় গ্রহণ করেছিল তারা একটা পুল ফ্যাক্টরের ভিতরে পড়েছে। তাদের অনেক আত্মীয় স্বজন যারা কক্সবাজারের ক্যাম্পে অবস্থান করছে, এখানকার পরিস্থিতি, এখানকার তাদের অবস্থান দেখে তারা হয়তো একটা পুল ফ্যাক্টরের মধ্যে পড়েছে। মানে তাদেরকে কেউ পুশ করছে কিনা সেটি হলো আমার প্রশ্ন। I'm not very sure that they are being pushed by the Indian government. আমি কিন্তু এই কথাটাই বলেছি যে এমনও হতে পারে যে তারা মনে করতে পারে যে আকর্ষণ বোধ করছে এখানে আসলে এক ধরনের, পুলের ফ্যাক্টরটাকে তো আপনি আবার তাহলে আপনাকে ওইভাবে দেখতে হবে না। আর যদি তারা সরকার যদি পুশ করে থাকে তাহলে আমি অন্যভাবে দেখব না। দেখুন, ভারত সরকার পুশ করুক বা ওরা পুল ফ্যাক্টরে আসুক না কেন, এখানে পজিশনটা হলো যখন ওরা আসছে এবং যে কথাটা বলা হচ্ছে যে ওখানে নিরাপদ বোধ করছে না, এবং তার আগে আমরা জানি যে এই ধরনের স্টেটমেন্টস কিন্তু পত্রপত্রিকা এসেছে, ভারত ওদেরকে এখানে ফেরত পাঠাবার চেষ্টা করেছিল এবং তাদেরই হিউম্যান রাইটসের বিভিন্ন সংস্থাগুলো কেস করে এবং এটা বোধহয় আদালতের মাধ্যমে এটা স্থগিত করা হয়েছিল যে ওদেরকে ফেরত পাঠানোর ব্যাপারটা। ওরা পুশের জন্য আসুক কিংবা ওরা পুল ফ্যাক্টর হিসেবে আসুক, যদি এখানে বাংলাদেশ অবশ্যই সেটা তাদেরকে জানাতে পারে যে
যে কেন তারা এখানে আসবে, বাংলাদেশ ওদেরকে নেবে না। দে শুড ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট। জানাতে পারে, কিন্তু আমি তাকে কি জানাবো? আমরা ফ্যাক্টলেস না, বাট আপনি যে কথাটা বললেন ফ্যাক্টলেস। ডিপ্লোম্যাসিতে বলেন, ডিপ্লোম্যাসিতে হচ্ছে এটা, একে ভারত সরকারকে আমি বলবো যে তুমি তাদেরকে আমার কাছে ফেরত পাঠিও না। তো তাদের তথ্যটা কি, তারা কি নির্যাতিত, ভারতে নির্যাতিত, নিরাপদ বোধ না করে আসছে, তারপর আপনি বলেন তাদেরকে আদালত প্রোটেকশন দিয়েছে, তো এগুলো তো কন্ট্রাডিক্টরি হচ্ছে। না না, কন্ট্রাডিক্টরি হবে কেন? একটা তথ্য দিয়ে নি না, বিফোর আই মেক এ কনক্লুসিভ কমেন্টস আই মাস্ট হ্যাভ টোটাল ইনফরমেশন অ্যাবাউট দ্যাট এলিমেন্টস। আমি ওটার উপরে না করে পার্টলি আমি জানলাম, ওটার উপরে আমি একটা কমেন্টস করাটা এটা হলো আমার জন্য ডিফিকাল্ট। না সেটা মিথ্যা হতে পারে, সেটা সত্যি নাও হতে পারে, সেটা বিভ্রান্তিকর হতে পারে। কোনটা মিথ্যা? যে তারা আসছে সেটা মিথ্যা না, আমি বলছি যে তারা, তাদেরকে কে পাঠাচ্ছে, জোর করে কেউ পাঠাচ্ছে না, তারা নিজেরাই আসছে। তো তারা ওরা যদি নিজেরাও আমি আসে একটা কথা বলি, তাও তো সেটা আমাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে যেন ভারত সরকার সেই রাস্তাটা বন্ধ করে, যেন এখানে আসে। আমি একটু বলি, প্রবলেমটা আসার পরে না আপনি এটা করবেন। আমরা তো দেখতে পাচ্ছি যে যারা ঢুকেছে, যাদেরকে খুব অল্প সংখ্যক যারা ঢুকেছে, আমার মনে হয় এরা হচ্ছে খুব গোপন ভাবে যেভাবে বর্ডার ট্রেসপাস করে সেভাবে ঢুকেছে। আমাদের কাছে 1,500 মতো সেটা সংখ্যা যায়, ঢুকেছে সেটা একটু বলছিলেন কি ছিল। আচ্ছা আমি একটু বলি, ভারত সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, রাইট, মাঝখানে 150 গজ মতো নো ম্যানস ল্যান্ড। তারা যদি নো ম্যানস ল্যান্ডে এসে থাকে, তাহলে তারা ভারতীয় সীমান্ত ক্রস করে আসছে, যেখানে কাঁটাতারের বেড়া আছে এবং তাদের বিএসএফ সেখানে আছে। এখন এরা এখানে অবস্থান করছে, ধান ক্ষেত কোনো নাই, মানে একটা ভীষণ মানবেতর পরিবেশে। আমরা এখানে বলছি তারা বাংলাদেশি মানে প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা কোনো দেশে, সে রোহিঙ্গা হোক, সে থাইল্যান্ডের হোক, সে কোরিয়া হোক, সে ভারত হোক, আমরা তাকে ঢুকতে দিব না। আমাদের পজিশন অত্যন্ত ক্লিয়ার এবং লিগ্যাল। এরা যদি আকর্ষণীয় এসে থাকে, তাহলেও তো তাদের ওখানে থেকে তারা বাংলাদেশ সরকারকে তারা জানাতে পারে, ভাই এই কতগুলো লোক আছে, তাদের সব আত্মীয় স্বজন ওখানে, এরা এখানে খুব লোনলি ফিল করছে, তা তোমরা নিবা কিনা, ডিসিশন ইজ আওয়ার্স। সেটা না করে আমি যদি তাদেরকে মধ্যরেখায় রেখে দেই, দিস ইজ লাইক এ প্লেইং এ একটা কি বলবো, ইজ এ গেম। যেটাই আর ওই যে ইয়ের কথা বললেন, সেটা আমি তো জানি না, পত্রিকায় আসছে যে 3 লক্ষ রোহিঙ্গা, তারা পত্রিকায়, যদি সে মিথ্যা হয়ে থাকে তাহলে ন্যাচারালি আমাদের আমরা যদি আলোচনার এই পর্যায়ে এরকম একটা জায়গাতে, যেটা জেনারেল রশিদ বলছেন, সেটা হলো যে আমরা যে উচ্চকিত হব বা উচ্চকণ্ঠ হব, সেই পরিমাণ যথেষ্ট তথ্য আছে কিনা। যেটা প্রফেসর মহসিন বলছেন যে পরিস্থিতি যাই হোক, তাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে যে তাদের ওখানে যারা গেছেন। আমি বারবার যে জায়গাটাতে শামীম এখানে ইন্টারভেনশনের কথা বলছি, সেই কথাটা হলো যে ধরেন শুধু জাতিসংঘ না, পৃথিবীর অনেক ধরনের কনভেনশনস আছে, হিউম্যানিটেরিয়ান লজ আছে, এবং আপনি কোন প্রিন্সিপালটাকে সামনে আনবেন এরকম একটা রিফিউজি সিচুয়েশনে বা ডিসপ্লেস পপুলেশন সিচুয়েশনে, সেটা আপনাকে দেখতে হবে। আপনি ডিপ্লোম্যাসির কথা বলছেন, দেয়ার ইজ হিউম্যানিটেরিয়ান ডিপ্লোম্যাসি অলসো। সো হোয়াট হ্যাপেন্ড টু দ্যাট ডিপ্লোম্যাসি? আমি কোনটা করব, হিউম্যানিটেরিয়ান ডিপ্লোম্যাসি করব না তাদের ডিপোর্টেশন ডিপ্লোম্যাসি করব? আমি সেই জায়গাটায় বলি, আসতে হলে আমাকে তথ্যগতভাবে একটা পজিশন নিতে হবে। আপনি যখন কি হচ্ছে যে আমরা বলছি আমি হিউম্যানিটেরিয়ান তথ্য, আচ্ছা এটার কি হবে, যেটা জেনারেল আমি আমার হিউম্যানিটিটা বলছেন, আবার একই সঙ্গে যে ঠিক আছে বুঝলাম পরিস্থিতি, কেউ তাকে পুশ করেনি বা একটা পুল ফ্যাক্টর কাজ, ওরা ক্রস করলো কিভাবে, ওরা এই সীমান্ত পার হয়ে আমাদের এখানে আসলো এবং ভারত সেটা হতে দিল। আমি তো বললাম যে আমার কাছে মনে হয়েছে যেগুলো ঢুকেছে বাংলাদেশে, এরা হচ্ছে অনুপ্রবেশ করেছে বিভিন্ন দিক থেকে। তাহলে ফ্ল্যাগ মিটিং এ বাংলাদেশ গেল, তো বাংলাদেশের পোরাস বর্ডার বিজিবি, যখন বিজিবি সচেতন হয়েছে যে এরকম একটা প্রবেশ ঘটছে, তখন তারা ব্লক করেছে। ব্লক করার ফলে এখন যে তারা বাংলাদেশে ঢুকতে পারছে না, তারা এখন নো ম্যানস ল্যান্ডের ভিতরে ঢুকে অবস্থান করছে। তখন বিজিবি এবং বিএসএফ যে ফ্ল্যাগ মিটিং হলো, তাদের উচিত ছিল তাদের নিয়ে যাওয়া। এটি ঠিক আছে, এই প্রবলেমটা আপনি এখন তৈরি করলেন। এখন এই প্রবলেমটা যদি নো ম্যানস ল্যান্ডের প্রবলেম হয়, এখন বোথ দ্য কান্ট্রি ক্যান ডিসকাস এন্ড সেটেল দ্য প্রবলেম। তো সেই প্রবলেমটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন প্রবলেমের উপরে সেটেলমেন্ট চাচ্ছি। আমি তো সবকিছুর জন্য সেটেলমেন্ট চাইতে পারি। এখানে একটা জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে সংবাদে, একটা জিনিস পাওয়া যাচ্ছে যে এই যে সমস্ত রোহিঙ্গারা ভারতে ঢুকেছিলেন, তাদেরকে বায়োমেট্রিক কার্ড দেওয়ার ব্যাপারে একটা বৈষম্যমূলক সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু বেশ আলোচনা হয়েছিল ভারতে। যে সেটা তাদের 40,000 এর প্রবলেম তো আমরা জানি, এটা ভারত সরকার নিজেই বলেছে তাদের কাছে 40,000 আছে।
এবার নেপালি সরকারও বলেছে কাঠমান্ডুতে পর্যন্ত তারা রোহিঙ্গার অবস্থা, তাহলে কি তারা ওখানে চাপবোধ করছেন এরকম হতে পারে যে ওই বৈষম্যমূলক কোনো আচরণ তারা চাপবোধ করছেন দেখে ওখানে থাকতে চাইছেন না? আমাদের সেটা আমি বলতে পারছি না, আমি বলছি সেই পরিমাণ তথ্য আমার কাছে নেই। সেই জন্য তথ্য যখন আমার কাছে নেই তখন আমি একটা আনুমানিক তথ্যের ভিত্তিতে দুই দেশের একটি সম্পর্কে আমি কোন অবস্থানে আমরা প্রজেকশন নেব, আমাদের যে একটা স্ট্র্যাটেজি তৈরি করব সেটি তো তথ্য ভিত্তিক হতে হবে। সুযোগ আছে এখন হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই তথ্য সংগ্রহ করা তাদের দরকার এবং তাদের একটা পজিশন ক্রিয়েট করতে হবে যে এই যে আগত রোহিঙ্গাদের সম্পর্কে তাদের পজিশনটা কি হবে, সেটির ব্যাপারে আমি বলছি ওই পরিমাণ তথ্য না থেকে আমরা যদি কমেন্ট করতে থাকি তাহলে আমার মনে হয় সেই কমেন্টটা খুব ফাউন্ডেড কমেন্ট হবে। অধিকাংশ গণমাধ্যমে যেটুকু পাওয়া গেছে তার একটা সুর এরকম যে বাংলাদেশের যথেষ্ট উচ্চকণ্ঠ হবার একটা পরিবেশ তারা মনে করছে তৈরি হচ্ছে, এটি আমি মনে করি। এখন প্রফেসর আমিনুল মোহসিন, তাহলে আমরা কি করব, যে কিভাবে, কারা, কেন, এই উত্তর খুঁজবো নাকি উচ্চকণ্ঠ হবো বা আমরা প্রতিবাদ জানাবো? সেটাও ঠিক, কিন্তু আমার মনে হয় প্রথমে আমাদের একটা প্রতিবাদ জানিয়ে এবং অবশ্যই আমাদের এক ধরনের মানে আমরা তাদের থেকে জানতে তো উনি যেটা বলছেন ফ্যাক্ট ছাড়া আমরা কথা বলছি সেটা কিন্তু ঠিক না। হয়তো উনি বলতে পারেন যে আমাদের ফ্যাক্টের ইন্টারপ্রিটেশনটা, আপনি বলেছেন ফ্যাক্টলেস শব্দটা আপনি ইউজ করছেন, আমার কাছেও নেই। আমি পত্র পত্রিকায় যেটা আমি একটা কথা আপনাকে বলি, যখন এরকম রিফিউজি লাইক সিচুয়েশন থাকে বা ডিসপ্লেস পপুলেশনদের ব্যাপার থাকে তখন ফুল ফ্যাক্টস কারো কাছেই থাকে না। এবং আপনি যদি মায়ানমারের কথা ধরেন, মায়ানমার নিজের একটা ইন্টারপ্রিটেশন দেয় কিন্তু যে কেন এরা এখানে এসেছে, বাংলাদেশেরও সেই কথাটাই আমি বলছি যে এখন এখানে আমাকে ইস্যু হলে যে ওরা ওখান থেকে আসছে এবং আমাকে নির্ভর করতে হবে আমার পত্রপত্রিকার উপরে এবং তার আগের ইতিহাসগুলোও দেখতে হবে যে ভারত কি ধরনের তাদের সাথে আচরণ করেছে বা তাদের সাথে কি অ্যাটিটিউড ছিল। আসামের ব্যাপারটা আপনি দেখেন, ভারতের যে নাগরিকত্ব আইন আছে সেই ইস্যুটাও আপনি যদি দেখেন যে ক্লিয়ারলি এক ধরনের একটা ধর্মভিত্তিক একটা পজিশন নেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গায়, সেগুলো না হয় আমি একটু সরিয়ে রাখলাম, বাট এখানে আমার মনে হয় বাংলাদেশের যথেষ্ট স্কোপ আছে এবং বাংলাদেশের সেটা করা দরকার, খুব জোরালোভাবে তাদের থেকে জানা দরকার যে কেন এরা আসছে, এটা তো একটা ব্যাপার আছে এবং এটা আমাদের আপনি প্রোটেস্ট না করেন আমরা একটা এক্সপ্লেনেশন কল করতে পারি। একই সঙ্গে আমি বলবো যে বাংলাদেশের উচিত হবে যে ভারতকে সঙ্গে নিয়ে আরো বেশি প্রেসার সৃষ্টি করা এবং ভারত যে প্রেসার সৃষ্টি করছে মায়ানমার সেটা ভিজিবল হতে হবে। তাতে হবে কি, একদিকে প্রেসার হবে আর একদিকে ওই যে রোহিঙ্গা জনগোষ্ঠী সে 3 লক্ষ হোক বা 40,000 হোক, তাদের মনে একটা আশা জাগবে যে যে দেশে আমি আশ্রয় নিয়েছি সেই সরকার আমার জন্য ভাবছে, আমাকে বাংলাদেশে না তাড়িয়ে দিয়ে আমাকে আবার আমার দেশে ফিরে যাওয়ার জন্য তারা কাজ করছে। এক্ষেত্রে জেনারেল রশিদ, আপনি কি এইটুকু বক্তব্যে সন্তুষ্ট কিনা যে ঠিক আছে আমি পূর্ণ তথ্য পাচ্ছি না ঠিকই, কিন্তু বাস্তবতা হলো তারা আমার এখানে চলে আসছে, সেক্ষেত্রে কি আমরা এইটুকু নিরাপত্তার স্বার্থ ব্যাখ্যা ভারতের কাছে চাইতে পারি? যখন দুই দেশে যে ডিপ্লোম্যাসি আছে সেখানে আপনার একটা আপনি কোন পজিশনে যাবেন, তাদেরকে হিউম্যানিটেরিয়ান আর ওই প্রিন্সিপালসে তাদেরকে বলবেন তোমরা রেখে দাও, নাকি ভারতেও তো এদের আদালত নিয়ে এটি নিয়ে অনেক কিন্তু যেটা শাকিল ভাই বলছেন যে ঠিক আছে হিউম্যানিটেরিয়ান না হোক, আমি কি জানতে চাইতে পারি না যে ঘটনাটা কি ঘটছে যে তোমার নিবন্ধিত এই লোকগুলো আমার এখানে চলে আসলো? অবশ্যই করা যায়, যে পজিশনটা আমি নেবার আগে যেটি দরকার সেটি হচ্ছে প্রকৃত তথ্য, যে আমার কাছে তথ্য আছে বা তাদেরকে তখন আমার আওতায় নিয়ে আমাদেরকে আলাদা রেজিস্ট্রি করতে হবে। আমি আমার কথাটা শেষ করতে চাই, মিয়ানমারে যে রেফিউজি এসেছে, যেমন আপনি বললেন যে বিভিন্নভাবে তারা সংখ্যা দিচ্ছে আমরা সংখ্যা দিচ্ছি, আমরা এটাকে ওয়ার্ল্ডে এস্টাবলিশ করতে পেরেছি কখন? এই যে সংখ্যাটা আপনি বললেন যে 7 লক্ষ প্লাস ওখানে আছে, যখন আমরা একটা নিবন্ধনের আওতায় তাদেরকে নিয়েছি, এই নিবন্ধনের সাথে হয়তো কিছু আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত হয়েছে, তখন আমরা এটাকে একটা ফ্যাক্ট করার পরে বিভিন্ন লোকে দেখতে এসেছে, বিভিন্ন সবাই দেখতে এসে সত্যি সত্যি আমরা বলছি কিনা। তো আপনাকে তো একটা বলতে হবে যে আমি যেটা বলছি সেটি তথ্যভিত্তিক একটি পজিশন, আমরা আছি কিনা, সেক্ষেত্রে আমরা ওই জায়গায় আছে। এখন একটা ঘাড়ের উপর হঠাৎ করে তারা এসে পড়েছেন, তাদেরকে আমরা নতুন পূর্বের যে অবস্থা ছিল তার সঙ্গে আরো যোগ হলো, আমরা কি এখন এই প্রতিবাদ বা ব্যাখ্যা চাইবার অবস্থানে থাকবো নাকি আর অন্যভাবে চিন্তা করবো? আমার কথা হলো তাদের ঢুকতেই দেবো না আমরা। সেটিতে এখন হচ্ছে যে আপনি যদি আমার সাথে মিয়ানমারে যদি রোহিঙ্গার সমস্যা, সেটি হলো আমার পূর্ব বর্ডারে, পশ্চিম বর্ডারের সাথে নয়,
পশ্চিম বর্ডার থেকে যদি কোনো অনুপ্রবেশ ঘটে, সেই অনুপ্রবেশ বাংলাদেশে ঢুকতে পারবে না, কারণ এখানে বর্ডার হচ্ছে আমাদের অনেক সুরক্ষিত। এটি হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে বর্ডার না, একটু বর্ডার হচ্ছে মার্ক আছে এবং ডিফাইন্ড, ডেলিনেটেড এন্ড অলসো কোয়াইট প্রোটেক্টেড। আপনার এর সঙ্গে যোগ করি কেউ কেউ কাশ্মীর থেকে আসছে বলে আমরা শুনছি, সেটা অনেক দূর, তার মানে এত দূর তারা পার হয়ে আসছেন। এই তথ্যটা কতটুকু তথ্য ভিত্তিক সেটা কি মনে হয় যে আমরা কি এখন তাহলে এই ফ্যাকচুয়াল ইস্যুর দিকেই যাব এবং কতটুকু সময় দেব, নাকি আমরা অন্যান্য বিষয় প্রতিবাদ, কূটনীতি, নিরাপত্তার বিষয়গুলো ভাববো? না দেখুন, জেনারেল রশিদ যেটা বলছেন যে উনি দুটো অপশন বলছেন। একটা বলছেন যে আমরা ওদিকে ঢুকতেই দেব না, আরেকটা হলো যে ধরেন আমরা ইনফরমেশনটা চাইতে পারি। এখন কথা হলো কি যদি ঢুকতে না দিই, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, অল টুগেদার আ ডিফারেন্ট ডাইমেনশন, যে আমরা আটকে দিলাম এবং ওরা ভারতেই থাকলো, সেটা আমরা করতে পারি, দ্যাট ইজ দেয়ার। ওটা হচ্ছে সবচেয়ে প্লজিবল সলিউশন এট দিস মোমেন্ট ইন আওয়ার হ্যান্ড, নট টু অ্যালাউ দেম এন্টার। আরেকটা প্রসঙ্গের কথা বলছেন না, এবং আরেকটা যেটা দ্বিতীয় অপশন হলো যে যারা এসে গেছে, এখন আমরা যে সেটা ধরেন আমি যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসছিল মায়ানমার থেকে, আমি এই রিসেন্ট ইনফ্লাক্সের কথা বলছি, তখন তো আমরা কি মানে আমাদের অপশনসগুলো কি ছিল, যে আমরা বন্ধ করে দিই কিংবা ঢুকতে দিই? আমরা তো আর তথ্য চাইনি, তাই না? সো আমরা মানবিকতার সাথে তাদেরকে ঢুকতে দিয়েছি, যারা ঢুকে পড়েছে তাদেরকে তো আমরা আর কিছু করতে পারছি না। আপনি যেটা বলছেন যে ওরা, আপনি ইনফিলট্রেটের শব্দটা ব্যবহার করেছেন, আমি ইনফিলট্রেটের শব্দটা যে বিভিন্ন তারা অনুপ্রবেশ করেছে, যেমন ভাবে বর্ডার টেস্ট পাস করে, অনেকে অবৈধভাবে তো আমাদের বর্ডার একটা চলাচল আছে। না এখন দেখেন, আপনি অনুপ্রবেশকারী বলতে চাইছেন না, আমি সেটা বলতে চাইছি না, বিকজ দে আর স্টেটলেস পিপল, সেজন্য আমি সে বিনা অনুমতিতে এবং পালিয়ে না তখন যারা নাফ নদীর এই পাশ থেকে আসছে, তখন কিন্তু আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি সরকারি অনুমতি সাথে, কারণ আমরা দেখছি যে তাদের ঘর বাড়ি পুড়ছে। তখন তারা আমরা বলেছি যে 71-এ আমরা পশ্চিম সীমান্তে রোহিঙ্গা সমস্যা নেই। না, পশ্চিম সীমান্তে যদি রোহিঙ্গা ঢোকে তাকে আমি কি বলবো? এখন কি বিষয়টা একটু আলাদা না? তখন ছিল তার মূল দেশ থেকে আমার এখানে ঢুকেছে, আর এখন তৃতীয় দেশ। আপনি বলছেন তো, কিন্তু সেই দেশ তো তাকে তার নাগরিক হিসাবে স্বীকৃতি দিচ্ছে না, তো দে আর স্টেটলেস। এইবার আরো জটিল, সে তৃতীয় দেশ থেকে ঢুকছে, সেখানে সে দেশ যেহেতু আমার প্রতিবেশী এবং তার সাথে যেহেতু তারাও ক্লেম করে, আমরাও ক্লেম করি যে সব মানে ইট ইজ দ্য বেস্ট রিলেশনশিপ এভার। সো আমরা তো তাদের থেকে সেই এক্সপ্লেনেশনটা চাইতেই পারি। এবং এখানে আমার মনে হয় শুধু বাংলাদেশ না, এখানে ইউএনএইচসিআর বলেন, যা বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা আছে, সবাইকে এটা করতে হবে যে ভারতের উপরে সেই চাপটা থাকতে হবে যে বাংলাদেশ এতজন রিফিউজিকে আশ্রয় দিচ্ছে, তারা কিছু সংখ্যককে কেন দিবে না। এবং এটা যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি, দ্যাট দেয়ার আর এক্স নাম্বার অফ কনভেনশনস, হিউম্যানিটেরিয়ান অনেকগুলো মানে রিফিউজি স্ট্যাটাসের বাইরে অনেকগুলো অপশন আছে, এবং সেভাবে তারা ওখানে তাদেরকে রাখবে। এবং সেই জায়গাটা থেকে যেটা ইশফাক ভাই বলছেন, যে ধরেন আন্তর্জাতিক সংস্থা বলেন, বিভিন্ন জায়গায় আমরা চাপ তৈরি করতে পারি মায়ানমারের উপরে, কারণ এই সমস্যাটা আমরা বারবার বলছি এটা বাংলাদেশে সীমিত থাকবে না, এরা কালকে চীনে চলে যাবে। দিস উইল জাস্ট আমরা একটা বিরতিতে যাব, তারপরে এই প্রসঙ্গগুলো আসবো যেটা নিয়ে আগে আমরা আলোচনা করেছি, এটা কি কেবল দ্বিপাক্ষিক থাকবে নাকি আমরা বহুপাক্ষিক কূটনীতিতে যাব, প্লাস যে প্রসঙ্গগুলো আপনারা তুললেন। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্র আলোচনা। আমরা রোহিঙ্গা পরিস্থিতি কোন দিকে, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের আলোচনা সুবিধার্থে জানিয়ে রাখি, ডক্টর আমেনা মহসিন যেটি বলবার চেষ্টা করছিলেন যে ওখানকার ফ্যাক্টস এন্ড ফিগার, পরিস্থিতি যাই হোক না কেন, বাস্তবতা হলো যে বিদ্যমান রোহিঙ্গাদের সঙ্গে আমাদের তৃতীয় দেশ, প্রতিবেশী দেশ থেকে আরও এসে যুক্ত হচ্ছেন, এবং সেখানে ওই দেশের একটা দায়িত্ব ছিল এই ব্যাপারে কিছু করবার, এই ঘটনা ঘটবার আগে। একই সঙ্গে মেজর অবশ্য আব্দুর রশিদ বলছেন যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা যে পরিমাণ তথ্যপাত্য থাকলে, পরিচিতি থাকলে এটা একটা কূটনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই পরিস্থিতির একটা ঘাটতি রয়েছে এখানে, বা সেই ধরনের বিষয়ে। এবং এয়ার কমান্ডার ইশফাক ইলাই বলছেন যে যাই ঘটুক না কেন, প্রতিবাদের যে একটা জায়গা আছে, ব্যাখ্যা চাওয়ার একটা জায়গা আছে, এবং এ প্রশ্ন থাকে যে কিভাবে
তারা এই সীমান্ত সমস্ত নজরদারি রেখে আবার আমাদের এখানে তারা পৌঁছে গেলেন। এখন প্রফেসর আমিনুল মহসিন, যে যাই হোক না কেন, আপনি আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের পার্শ্ববর্তী দেশগুলো দায়িত্বের কথা বলেছেন, এখন আমরা কি সেই পুরনো দ্বিপাক্ষিক কূটনীতিতেই থাকবো, যেটার ভিত্তিতে আমাদের কিন্তু প্রত্যাবর্তনটা ওইভাবে হয়নি? 15 নভেম্বর মাস থেকে হবার কথা শুরু ছিল, 15 নভেম্বর থেকে, সেটা তো পরিস্থিতি আমরা সবাই জানি। এখন কি করব আমরা? আপনি ওই সার্বিক, যেহেতু সার্বিকভাবেই যদি আমাদের চিন্তা আমরা করতে হয়, কিন্তু এই নতুনদেরকে নিয়ে শুধু নতুন সহই যদি বলি, আর নতুন কিছু সহ তো মিলেই বলি। সবগুলো নিয়ে, মানে মূল যদি আমরা রোহিঙ্গা সমস্যাটাকে নিয়ে ধরি, যেহেতু আমরা দেখছি যে নতুন একটা সরকার এসেছে, তাই না? মানে আওয়ামী লীগ নবনির্বাচিত হয়েছে। সো আমার মনে হয় যে, এবং তারা অনেক ধরনের শক্তিশালী পজিশন নিয়েই আছে সেই জায়গাটায় আমার মনে হয়। এবং আমরা আমাদের নতুন একজন পররাষ্ট্রমন্ত্রীকেও দেখতে পাচ্ছি, যিনি আমরা অতীতেও দেখেছিলাম যে এ ব্যাপারে বেশ বিভিন্ন ধরনের ওনার মতামত রেখেছিলেন, জাতিসংঘেও ছিলেন। বাট আমি আমার সেই পুরনো জায়গায় আমি থাকবো, যেখানে আমি বলছিলাম যে আমরা বায়োলেটারাল ডিপ্লোম্যাসি যেটা আছে দ্বিপক্ষীয়, সেটা তো করবোই, কিন্তু আমার মনে হয় যে মাল্টিলেটারাল লেভেলে আমাদের আরও অনেক বেশি জোরদার হওয়া দরকার, যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি তখনও। যে দেখুন, এখানে হাই লেভেল একটা ডিপ্লোম্যাসির ব্যাপারটা ছিল, একেবারে একদম ধরেন একদম পররাষ্ট্রমন্ত্রীর লেভেল থেকেই কিন্তু ওনারা যেতে পারতেন। এবং যে দেশগুলো খুবই ক্রিটিক্যাল, ধরুন ভারত, এখানে চীন, এখানে রাশিয়ার ব্যাপারও আছে বিভিন্ন দেশে, এবং সেইটা আমাদের একটা ঘাটতি দেখেন যথেষ্ট আমরা বলে মনে করছেন না, তা তো আমরা দেখতে পাচ্ছি। এটা তো মানে আপনি কি দেখেছেন যে কেউ গেছেও ঠিক ওভাবে ডিপ্লোম্যাসি গুলো হয়েছে? দর্শক এরকম কি মনে হচ্ছে যে আমরা তাহলে মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসির ক্ষেত্রে যথেষ্ট করতে পারিনি? বা এখন ব্যাপার হচ্ছে এটার পারসেপশন। আমি যে তথ্যের ভিত্তিতে কথা বলবো সেটি হচ্ছে, আমি দেখেছি যে এটি নিয়ে আগের সরকারের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তো একই, উনি কিন্তু সাধারণ পরিষদে উনি 5টি সুস্পষ্ট প্রস্তাব উনি বলছেন রাশিয়া বা অন্যান্য শক্তিশালী পক্ষ। আমাকে বলতে দেন তো, এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের একটা ডিপ্লোম্যাসি, আর তো আমাদের যে ডিপ্লোম্যাটস পর্যায়ে তো চলছি। এখন প্রশ্ন হলো যে আপনারা যখন, আমরাও দেখেছি যে বিভিন্ন দেশ বলেছে, বাংলাদেশকে উপদেশ দিয়েছে। বাংলাদেশ তো যখন বাংলাদেশের সাথে এই একটি তো বাংলাদেশের সমস্যা না যে রোহিঙ্গা সমস্যা নেই, বাংলাদেশ আছে, বাংলাদেশের বাণিজ্য আছে, বাংলাদেশের উন্নয়ন আছে, স্বাভাবিক ইস্যু আছে, অনেক রিলেশন ইন্টারঅ্যাক্ট করে অ্যাক্টিভ প্রবলেমে। তখন আপনি একটা দেশের সাথে কি অবস্থানে যাবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় যে শেষ অবস্থান হলো যুদ্ধ। সেটা তো এখন চূড়ান্ত পর্যায়ে। এখন হচ্ছে যে বাংলাদেশ যে পর্যায়ে আছে, সেখানে আমরা দেখেছি যে গাইডলাইন্স গিভেন টু দ্য ফরেন মিনিস্টার্স অর ফরেন মিনিস্ট্রি, হ্যাঁ, যে হাউ টু সলভ দিস, হাউ টু অ্যাপ্রোচ দিস প্রবলেম। তো সেখানে মোটামুটি 3-4টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটি ছিল যে মিয়ানমারের সাথে একটি শান্তিপূর্ণ সমাধান বাংলাদেশ খুঁজছে। বাংলাদেশ কিন্তু কোনো একটি হঠকারী সমাধান খুঁজছে না কখন, শুরু থেকেই। তো শান্তিপূর্ণ সমাধানটা, যে সমাধানের পরেও যেটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা সমাধান করার পরেও তো মিয়ানমারের সাথে আমার একটা প্রতিবেশী দেশ হিসাবে থাকতে হবে, যাতে সেই প্রতিবেশী সম্পর্কটা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে তাহলে আমরা কোথাও, উনি বলছেন সম্পর্ক তো নষ্ট কেউই চাই না। আমাদের এমনকি সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের যথেষ্ট ইয়ে হচ্ছে। আপনি যদি দেখেন যে এই আমাদের বার্মিজ বর্ডার পর্যন্ত 4 লেন হাইওয়েজ আমাদের কাজ চলছে করে, কিন্তু ওখানে আটকে গেছে, ওদের সাইড থেকে ওরা রেসপন্স দেয়নি। আমি মনে করি যে সব কিছু সত্ত্বেও আমাদের সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সিঙ্গেল এজেন্ডা ভিজিট, সিঙ্গেল এজেন্ডা, এই বিষয়টা নিয়ে দিল্লি, বেইজিং, মস্কো এবং ওয়াশিংটন, ওয়েস্টার্ন ইউরোপে উনি যাচ্ছেন, জার্মানি যাচ্ছেন, জার্মানির সাথে ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অন্তত এই এজেন্ডা নিয়ে একটা সিঙ্গেল এজেন্ডা, একটা দ্বিপাক্ষিক আলোচনা অন রোহিঙ্গা ইস্যুস, যে আমি বেইজিং এর সমর্থন চাই, মিয়ানমারকে ওই বোর্ডে আনছেন না, এবং মিয়ানমারেও ভিজিট হতে পারে। কারণ কি এখনো আমাদের অভিনন্দন জানিয়েছেন না? উনি তো অলরেডি শি ইজ কর্নার দ্য পিপল হু ম্যাটার ইন ইয়েস, সেখানেও হতে পারে। তো সেটা ডিপেন্ড করে তারা যদি দাওয়াত দেয়। কিন্তু এই আমি
2, 3, 4টা যে বললাম প্লাস ওয়েস্টার্ন দিল্লি, বেইজিং, মস্কো, ওয়াশিংটন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে সিঙ্গেল এজেন্ডা একদম কঠিনভাবে আমাদের এটা প্রচার করতে হবে, প্রেস করতে হবে যে আমরা চাই তোমাদের সমর্থন, আমরা আসো, এদেরকে নিয়ে আসো, আমার এই লোকগুলো নির্যাতিত জনগোষ্ঠী। তার মানে আপনি আরো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক সমর্থন দিচ্ছে, এই যে জার্নালিস্ট গুলোকে যে করেছে, ওদের উপরে বিধিনিষেধ দিয়েছে এবং মেনি অফ দেম আর আস্কিং ফর জেনোসাইড ট্রায়াল, এইগুলো করতে হবে। আমাদের যে জেনোসাইড নিয়ে আমরা যে প্রেশার সৃষ্টি করছি এটাও কিন্তু চলতে থাকবে। বাইলেটারাল রিলেশন সাথে কিন্তু এই জেনোসাইডের কোনো কম্প্রোমাইজ তার সঙ্গে কি তারপরেও আমি আবারও পুরনো প্রশ্ন করি যে ভারতের কাছে একটা ব্যাখ্যা কি চাওয়া, এটার জন্য তো ঘটনাটা কি ঘটছে, যদি আপনি পিঞ্চড হন কোনো প্রতিবেশীদের কারণে, তখন হচ্ছে যে কারণে আপনি হচ্ছেন, সেটি ভারত হোক, সেটি যে দেশে যিনি হন, সেটি তো আমার সেই অধিকার আছে, সুযোগ আছে, যেটাকে আমরা ডিপ্লোম্যাসি বলি বা আন্ডার দ্য অসপিসিয়াস অফ দ্য ইউনাইটেড নেশন, ওই কারণটা দেয়, যেহেতু আমরা সভারেন নেশন। আর সেই জায়গাটাতে যেটি হচ্ছে যে আমাকে যখন কাউকে আমি বলতে যাব, তখন হচ্ছে যে আপনি কি খেলো হয়ে যাবেন কিনা যদি আপনার কাছে যথেষ্ট তথ্যপত্র না থাকে। তার মানে আপনি আবারও ওইটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছেন এবং উত্তর আসবে তাই। ওই যখন ভারতও কিন্তু বাংলাদেশের ব্যাপারে অনেকে বলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে গিয়ে বসে আছে, আমরা বলি যে না, আমরা বলি না। এবং পরে যখন বাংলাদেশ ভারতকে বলেছে তোমার কাছে যদি থাকে তুমি সে তথ্যপত্র দাও, আমি পরীক্ষা করে দেখবো। ঠিক আছে, রোহিঙ্গাদের ব্যাপারে তথ্যপত্রের কোনো নয়, জাতিসংঘের তত্ত্বাবধানেই কিন্তু প্রত্যেককে রেজিস্টার করা হয়েছে। মানে 10 লক্ষ লোক নিয়ে যদি আমি বলি কার্ডও আছে, ওই দিক থেকে আসছে, তার কার্ড তো আমরা দিই নাই। হুইমজিক্যালি কথা বললে তো হবে না। প্রথম হচ্ছে যে আমার সাথে তার চুক্তি হয়েছে রিপ্যাট্রিয়েশনের, একটা চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে মিয়ানমার, যার ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এটা কার্যকরী হয়নি, ঠিক আছে, আমি বলছি সেখানে একটা পদ্ধতিগত অ্যারেঞ্জমেন্ট অ্যাগ্রিড হয়েছে। সেখানে হচ্ছে যে আমরা আমাদের লিস্ট তাদেরকে দেব, তারা তাদের লিস্টটা পরীক্ষা করে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে জানাবে যে এগুলো আমাদের নাগরিক, তারপরে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। এখন যে ভারত থেকে আসছে, আমি সেটার সাথে মেলাতে চাচ্ছি, আমি জাস্ট ওয়ান সাইডেড কথা বললে তো হবে না। মিলাতে গিয়ে সেই ব্যক্তি যে আসছে সে কিন্তু আমার বায়োমেট্রিক রেজিস্ট্রেশনে তার নাম নেই, তাহলে তার নাম কোথা থেকে আসবে? সে যে রোহিঙ্গা, সে যে রেফিউজি আমার দেশে যে আসছে, সে প্রুফটা কোত্থেকে পাবো? বাংলাদেশ করেছে, সেটি ভালো করেছে যে বাংলাদেশ তাদেরকে আটকে দিয়েছে, ঢুকতে দেবো না, যেহেতু তাদের ঢোকার কোনো অধিকার নেই বাংলাদেশে একেবারে শেষ মুহূর্তে কোনো দেশ থেকে। মানে তাহলে কি আমরা দেশ আর মিয়ানমার এগুলো সব যে মিলিয়ে ঝুলিয়ে যদি আমরা একটা গোলমেলে কিছু তৈরি করি, সেটা আমরা করতে পারি। জেনারেল রশিদ যে পরিসংখ্যানতে কালক্ষেপণ হবে না, তাতে আবার ক্ষতি, আমি অ্যাকচুয়ালি জেনারেল কালক্ষেপণ হবে না এটাতে মনে হয়, কারণ এখানে যথেষ্ট তথ্য সংগ্রহের জন্য প্রতিটা রাষ্ট্রের একটা মেকানিজম আছে। না দেখুন, আমি ইশফাক ভাইয়ের সাথে একেবারেই সম্পূর্ণ সহমত যে এখানে সিঙ্গেল এজেন্ডার একটা, এটা ধরেন প্রধানমন্ত্রীও যেতে পারেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও যেতে পারেন, একদম খুব হাই লেভেলের একটা ডিপ্লোমেসি আমাদের ভীষণভাবে হ্যাঁ। এবং এটা আমরা 71-এও দেখেছিলাম, মিসেস গান্ধী কিন্তু এই ডিপ্লোমেসিটা করেছিলেন। এবং সেটা ধরুন জাতিসংঘে ভাষণ দেওয়া ইজ ওয়ান থিং, এবং এক একটা দেশে গিয়ে পুরো সমস্যাটা ব্যাখ্যা করা এবং তাদের থেকে একটা কমিটমেন্ট নিয়ে আসা ইজ আ ডিফারেন্ট থিং। সেই জায়গাটাতেই আমরা কথাগুলো বলা হচ্ছে। দ্বিতীয় যে জায়গাটা উনি বলছেন, আমি জানি না এখানে উনি ওয়েমজিক্যাল কোন জায়গাটাতে বলছেন, মানে দুটো তো ভিন্ন ব্যাপার। না আমরা দুটো আলাদা না, আমরা কখনোই মিলাইনি। ওর কার্ড আপনি খুঁজছেন কেন? ওর কার্ড উনি তো বললেন যে আপনি কি কার্ড? না না না, কার্ড খোঁজার কথা বলিনি, বলা হচ্ছে তাদের কার্ড খুঁজেছে, ভারতের কার্ড আছে জাতিসংঘ তাদেরকে। না না, কেউ কার্ড খুঁজছে না, মানে আমি একটা বুঝতে পারছি। যে কথাগুলো আমি বলবো সেটা তো তথ্যভিত্তিক হতে হবে। তার কার্ড বাংলাদেশে নেই, তার কার্ড ভারতের কাছে 40,000 রোহিঙ্গার একটা কার্ড আছে, আমাদের কাছে নেই। যেহেতু ভারতের কাছে আছে, সেই জায়গাটাই তো ওরা বাংলাদেশে আসছে কেন সেটা তো আমাদের এক্সপ্লেনেশন কল করতে হবে ভারতের কাছ থেকে। আমি এটা মানা করছি না, আপনি এক্সপ্লেনেশন তো কল করতেই পারেন। সো হোয়াট আর উই ডিবেটিং অ্যাবাউট? সেটা তো আমি বুঝছি না যে কি ডিবেট করছি। যেহেতু ডিবেট বলেছিলাম আসছে, সৌদি আরব থেকে আসছে, না সেই জায়গাটায় তো আমাদের এক্সপ্লেনেশন কল করতে হবে। 16,000 ইউএনএইচসিআর এর কার্ড আছে 40,000 এর মধ্যে, ইউএনএইচসিআর এর কার্ড আছে 16,000 এর।
কিন্তু আপনি তো তারা খায় কোথা থেকে? তাদেরকে নিশ্চয়ই কেউ খাওয়াচ্ছে ওইখানে, কেউ রেশন টেশন দেয়। General Rashid, let me come back to your position. আপনি যেটা বলছিলেন যে ওরা যারা আসছে, আমরা আপনি এখানে শব্দগুলো ব্যবহার করেছেন, একটা বলেছেন whimsically, আরেকটা আপনি বলেছেন যে আমরা ইনফরমেশন ছাড়া বা তথ্য শেষ করতে হবে আজকে। এখন সেই মানে আমরা কিসের ইনফরমেশনটা নেব? আমাদের এখানে ভারত থেকে লোক আসছে, সেটাই আমাদের শেষ করতে হবে। আজকে শেষ করতে হবে। অধ্যাপক আমেনা মোহসিন, এয়ার কমান্ডার অবসর ইশফাক এলাহি চৌধুরী, মেজর জেনারেল অবসর আব্দুর রশিদ। সুপ্রিয় দর্শক, আমরা যে ইস্যু নিয়ে আলোচনা করছি সেটা আমরাও মনে করি না যে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় তার সমস্ত সমাধানের চেষ্টা করব বা করতে পারবো। আমরা আলোচনা শুরু করছি, আলোচনার বিভিন্ন এভিনিউ আমরা যাবার চেষ্টা করছি, বিশেষজ্ঞরা তাদের মত দিচ্ছেন। আশা করা যেমন অনেক আলোচনার মধ্য থেকে আমরা একটা দিক নির্দেশনা বের করতে পারবো, একটা যুক্তিসঙ্গত সমাধানে রোহিঙ্গাদের ব্যাপারে আমরা পৌঁছাতে পারবো। সবাইকে শুভরাত্রি।